আচ্ছা, পশ্চিমবঙ্গে ভোটে কে জিতবে এটা কি শুধু টিভির ডিবেট বা বড় বড় মিছিল দেখেই বোঝা সম্ভব? একদমই না। আসল খেলাটা হয় পর্দার আড়ালে, আর সেখানে সংগঠন, টাকা এবং মানুষের মনস্তত্ত্বই শেষ কথা বলে। চলুন আজ আমরা সেই 10টা ফ্যাক্টরকেই ব্যবচ্ছেদ করে দেখি, যেগুলো আসলে ঠিক করে দেয় কে জিতবে আর কে হারবে। তাহলে প্রশ্নটা হলো, অনেকের মনে যে নামটা ঘুরপাক খাচ্ছে সে কি সত্যিই জিতবে, নাকি আমাদের মাথায় যেটা গেঁথে গেছে সেটা আসলে খুব ভেবেচিন্তে তৈরি করা একটা হাওয়া? চলুন এই বিষয়টাতে একটু গভীরে ঢোকা যাক। দেখুন, আমরা সচরাচর যা দেখি, মানে ধরুন টিভির তর্ক-বিতর্ক, বিশাল বিশাল মিছিল বা সোশ্যাল মিডিয়ায় কি ট্রেন্ড চলছে, এগুলো তো সব ওপরের ব্যাপার। আসল খেলাটা হয় একদম গোপনে, একেবারে বুথ লেভেলে। অদৃশ্য টাকার লেনদেন, মানুষের মনে একটা নির্দিষ্ট গল্প গেঁথে দেওয়া, আর একেবারে ব্যক্তিগত যোগাযোগ, এই জিনিসগুলোই কিন্তু ভোটের আসল নির্ধারক, ওই বাইরের প্রচারটা নয়। তো চলুন প্রথমে এই অদৃশ্য খেলার ভিড়টা দেখে নেওয়া যাক। মানে যে 3টে পিলারের ওপর পুরো ভোটের লড়াইটা দাঁড়িয়ে থাকে: সংগঠন, টাকা আর মানুষের সাথে সরাসরি যোগাযোগ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা প্রায় প্রবাদের মতো চলে, জানেন তো? বুথ যার, বাংলা তার। এর মানেটা খুব সহজ। যে দলের বুথ লেভেলের সংগঠন যত মজবুত, ভোটের খেলায় সেই কিন্তু এগিয়ে থাকবে, কারণ আসল যুদ্ধটা হয় ওইখানেই। ভাবুন তো এর শক্তিটা ঠিক কোথায়? আরে, এই বুথ লেভেলের কর্মীরাই তো এলাকার প্রত্যেকটা ভোটারকে নামে ডাকে চেনে। তাদের কাছে আক্ষরিক অর্থে একটা মাইক্রো ডেটাবেস থাকে। কোন পরিবার কাকে ভোট দেবে, কারা ঘোর বিরোধী, আর কাদের ভোটটা একটু চেষ্টা করলেই নিজেদের দিকে টানা যাবে। আর এই ডেটার ওপর ভিত্তি করেই কিন্তু আসল স্ট্র্যাটেজিটা বানানো হয়। সংগঠনের পরেই আসে টাকা। ভোটের খরচটা, জানেন তো, অনেকটা ওই আইসবার্গের মতো। আমরা যেটা দেখি, মানে বড় বড় র্যালি, পোস্টার, বিজ্ঞাপন, সেটা তো চূড়াটুকু। আসল খরচটা তো জলের তলায়। হাজার হাজার কর্মীর খাওয়া দাওয়া, যাতায়াত আর ভোটের দিনের এলাহি আয়োজন, এই যে অদৃশ্য টাকার স্রোত, এটাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ব্যাপারটা হলো, টাকা থাকলে সংগঠন ফুল ফোর্সে কাজ করতে পারে। এমনকি অনেক সময় দুর্বল সংগঠনকেও টাকা দিয়ে ম্যানেজ করে নেওয়া যায়। যেমন ধরুন, বিহারের পাপ্পু যাদবের উদাহরণ দেওয়া হয়। বলা হয় উনি ভোটের দিন জলের মতো টাকা খরচ করে বড় বড় দলকে হারিয়ে দিতেন। তবে হ্যাঁ, একটা রিস্কও আছে। অনেক সময় ওপর থেকে টাকা তো আসে, কিন্তু মাঝপথে দুর্নীতির জন্য সেটা নিচুতলার কর্মীদের হাতে পৌঁছায় না। আর 3 নম্বর ফ্যাক্টরটা হলো মাটির টান, মানে গ্রাউন্ড কানেকশন। সত্যি বলতে কি, বেশিরভাগ মানুষ কিন্তু বড় নেতার ভাষণে ভোট দেন না। তারা মনে রাখেন তাদের বিপদে আপদে কে পাশে এসে দাঁড়িয়েছিল, কার কাছে গেলে একটা কাজ হয়। এই যে একটা ব্যক্তিগত, একটা আবেগের সম্পর্ক, এটাই ভোটের দিন সব বড় বড় অঙ্ককে উল্টে দিতে পারে। তো মাঠের লড়াইয়ের কথা তো হলো, কিন্তু আসল যুদ্ধটা, মানে সবচেয়ে বড় যুদ্ধটা হয় মানুষের মনে। চলুন এবার সেই মনস্তাত্ত্বিক লড়াইয়ের ময়দানে ঢোকা যাক। দেখি কিভাবে মানুষের মনে একটা ধারণা তৈরি করে এই খেলাটা জেতা হয়। প্রথমেই বুঝতে হবে, এই যে ন্যারেটিভ বা ধারণা শব্দটা আমরা শুনি, এর মানেটা কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন একটা গল্প বা আইডিয়া যা খুব প্ল্যান করে মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, এমনভাবে যাতে তারা বিশ্বাস করতে শুরু করে যে হ্যাঁ, এটাই তো হতে চলেছে। উদাহরণ হিসাবে পশ্চিমবঙ্গের কথাই ধরুন না। একদিকে বিজেপির কোর ন্যারেটিভ কি, হিন্দুরা বিপদে, এটা তৈরি হয়েছে হিন্দুত্বের আবেগকে ঘিরে। আবার ঠিক তার উল্টো দিকে তৃণমূলের ন্যারেটিভ হল বাংলার সংস্কৃতি বিপদে, এটা তৈরি হয়েছে বাঙালি আইডেন্টিটিকে বাঁচানোর কথা বলে। একটা জিনিস খেয়াল করুন, দুটো দলই কিন্তু মানুষের মনের ভয় আর নিরাপত্তার বোধটাকে কাজে লাগিয়ে নিজেদের গল্পটা তৈরি করছে। ন্যারেটিভের পরেই চলে আসে নেতার মুখ বা লিডার ইমেজ। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্ষেত্রেই ভোটাররা দলকে বা এলাকার প্রার্থীকে দেখে ভোট দেন না। তারা ভোট দেন একটা মুখকে দেখে। সেই মুখটাকেই তারা ক্ষমতায় দেখতে চান, যাকে দেখে ভরসা পাওয়া যায়। উদাহরণ তো চোখের সামনেই আছে। একদিকে মমতা ব্যানার্জি, যিনি একাই দলের মুখ। আবার অন্যদিকে দেখুন, নরেন্দ্র মোদীর জাতীয় স্তরের ইমেজকে ব্যবহার করে রাজ্যের ভোটকে প্রভাবিত করার চেষ্টা হয়। একটা শক্তিশালী মুখ কিন্তু অনেক সময় দুর্বল সংগঠনকেও চালিয়ে নিতে পারে। আর এখানেই পশ্চিমবঙ্গে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়, বিজেপির ঘোষিত মুখ্যমন্ত্রীর মুখ কে? এরপর যে ফ্যাক্টরটা আসছে সেটা হলো হাওয়া। এই শব্দটা আমরা ভোটের সময় খুব শুনি, তাই না? হাওয়া মানে হলো বাজারে একটা ওয়াইড স্প্রেড পারসেপশন বা ধারণা তৈরি হওয়া যে অমুক দলই তো জিতছে। আর মজার ব্যাপার হলো, এই ধারণাটাই লোকের ভোটের সিদ্ধান্তকে এমনভাবে প্রভাবিত করে যে শেষ পর্যন্ত এটাই সত্যি হয়ে যায়। এই হাওয়ার পেছনে কিন্তু একটা দারুণ সাইকোলজি কাজ করে। প্রথমত, সেফটি বা সুরক্ষা।
সাধারণ মানুষ সবসময় জিততে চলা দলের সাথেই থাকতে চায়। কেন? যাতে নিরাপত্তা থাকে, সরকারি সুযোগ সুবিধা পেতে সমস্যা না হয়। দ্বিতীয় কারণটা হলো, যারা বিভিন্ন সরকারি স্কিমের সুবিধাভোগী তাদের মনে একটা ভয় কাজ করে, সরকার বদলে গেলে যদি স্কিমটা বন্ধ হয়ে যায়। আর ৩ নম্বর কারণটা হলো ভোট নষ্ট না করার মানসিকতা। মানে পছন্দের প্রার্থী যদি জেতার মতো জায়গায় না থাকে, তাহলে তাকে ভোট না দিয়ে এমন কাউকে দেওয়া যার জিতার সম্ভাবনা আছে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সেই সব ফ্যাক্টর নিয়ে কথা বললাম যেগুলো নিয়ে আলোচনা হয়। এবার আমরা খেলার এমন কিছু নিয়মের দিকে যাব যেগুলো নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলা হয় না। এগুলো হলো ভোটের অলিখিত নিয়ম, যা পর্দার আড়াল থেকে নীরবে ফলাফলকে কন্ট্রোল করে, যেমন ডেমোগ্রাফি, লোকাল ডমিনেন্স আর ইতিহাস। ৬ নম্বর ফ্যাক্টরটা হলো ডেমোগ্রাফি বা সোজা কথায় ভোটের অঙ্ক। দেখুন, পশ্চিমবঙ্গের ভোটারদের মধ্যে প্রায় ৩০ থেকে ৩৩% হলেন মুসলিম। এর পাশাপাশি রয়েছে একটা বড় সংখ্যার হিন্দু ভোটার, যাদের মধ্যে পোলারাইজেশন কাজ করে। আর এই দুই গোষ্ঠীর মধ্যেই ছড়িয়ে আছেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা। এই পুরো সমীকরণটাকে মাথায় রেখেই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের রণকৌশল সাজায়। তো স্ট্র্যাটেজিটা ঠিক কীভাবে কাজ করে? সাধারণত দেখা যায় মুসলিম ভোটটা একটা দিকে কনসলিডেট হয়ে যায়, যেটা তৃণমূলের একটা বড় অ্যাডভান্টেজ। এর কাউন্টার হিসেবে বিজেপি একজনও মুসলিম প্রার্থী না দিয়ে পুরো হিন্দু ভোটটাকে নিজেদের দিকে টানার চেষ্টা করে। আবার তৃণমূল কি করে? তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প দিয়ে হিন্দু ভোটারদের একটা বড় অংশকেও নিজেদের দিকে ধরে রাখার চেষ্টা চালায়। খেলাটা পুরোটাই এই ব্যালেন্সের। ৭ নম্বর ফ্যাক্টরটা একটু সেন্সিটিভ, কিন্তু ভোটের মাঠে এটা একটা কঠিন বাস্তব। সেটা হলো মাসল পাওয়ার বা এলাকাভিত্তিক প্রভাব। এর মানে হলো একটা নির্দিষ্ট এলাকায় রাজনৈতিক পরিবেশটাকে পুরোপুরি কন্ট্রোল করার ক্ষমতা। যার হাতে এই কন্ট্রোল থাকে, সে স্বাভাবিকভাবেই কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। এই প্রভাবটা খাটানো হয় কয়েকটা ধাপে। যেমন প্রথমে বিরোধীদের স্পেস কমিয়ে দেওয়া, তাদের মিটিং করতে বাধা দেওয়া, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা, কর্মীদের ওপর চাপ তৈরি করা। এরপর ভোটের দিন কে ভোট দিতে যাবে বা যাবে না সেটা নিয়ন্ত্রণ করা। এর ফলে একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। সাধারণ মানুষ ঝামেলা এড়ানোর জন্য শক্তিশালী দলের দিকেই ঝুঁকে পড়ে। এমনকি ভোটের পরেও কি হতে পারে সেই ভয়টাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এরপরে আসে ৮ আর ৯ নম্বর ফ্যাক্টর, যা দুটো আসলে একে অপরের সাথে জুড়ে আছে। একটা হলো পারফরমেন্স আর অন্যটা হলো প্রার্থীর ট্র্যাক রেকর্ড। মানুষ কিন্তু মনে রাখে গত ৫ বছরে কে তাদের ছোটখাটো দরকারে পাশে ছিল, বিধায়ক বা সাংসদের নাগাল পাওয়া যায় কিনা, তার সম্পর্কে এলাকায় কি কথা চলে, এই সব। আর এই ট্র্যাক রেকর্ড এতটাই গুরুত্বপূর্ণ যে এর ভিত্তিতেই অনেক সিটিং এমএলএরও কিন্তু টিকিট কেটে যায়। আর একদম শেষে ১০ নম্বর ফ্যাক্টর, যেটা অনেক সময় ফাইনাল ডিসাইডার হয়ে ওঠে, সেটা হলো ক্যান্ডিডেটের পার্সোনাল ইমেজ। এলাকার লোক তাকে ভালো মানুষ বলে জানে কিনা, এটা খুব ম্যাটার করে। আবার কিছু কিছু জায়গায় দাপুটে বা স্ট্রংম্যান ইমেজও কিন্তু পজিটিভ হিসেবে কাজ করে। আর অবশ্যই প্রার্থী কি ভূমিপুত্র, মানে এলাকার লোক, নাকি বাইরে থেকে প্যারাশুটে করে নামানো হয়েছে, এই প্রশ্নটাও ভোটারদের মনে বড় প্রভাব ফেলে। তাহলে এই যে 10টা ফ্যাক্টর আমরা দেখলাম, এগুলো কিন্তু আলাদা আলাদা কোনো পয়েন্ট নয়। সব মিলিয়ে এটা আসলে জেতার একটা কমপ্লিট প্লেবুক, যেখানে প্রত্যেকটা ফ্যাক্টর একে অপরের সাথে জড়িয়ে আছে। এখন তো খেলার পুরো ব্লুপ্রিন্টটাই আমাদের সামনে। এই 10টা ফ্যাক্টরের নিরিখে যদি বিচার করা হয়, তাহলে ভাবার বিষয় হল জেতার তাসটা আসলে কার হাতে রয়েছে।